বাজার থেকে তোমার যা যা আনতে বলছি সবকিছু মনে আছে তো? যদি কোনো কিছুর ভুল হয় না তাহলে কিন্তু তোমার খবর আছে। দেখো কাণ্ড, ঘর থেকে বাইরে হইতে পারলাম না, বাজারে পৌঁছাইতেই পারলাম না, বাজার নিয়ে শুরু করে দিচ্ছে একেবারে লঙ্কা কাণ্ড। এই তুমি কি মনে করছো তোমার মনের ভিতরে কোন ইন্দুর দৌড়ে আমি কি সেটা বুঝি না? দেখছেন স্বামী, দেখছেন আপনার সামনে আমার কি সব কথা কইতেছে, আমি নাকি ইন্দুর? এই ইন্দুর কমু না তো সিংহ কমু? হ্যাঁ, তুই ইন্দুরের মতো আমার ঘরে প্রবেশ করে সবকিছু কাইটা বিনাশ করে ফেলাইছিস। শোনেন আপা, আমার স্বামী কলেমা পইরা বিয়া কইরা তারপর কিন্তু এই বাড়িতে আমারে বউ করে আনছে, সুতরাং সাবধান, মুখ সামলায়া কথা বলবেন। আমি কিন্তু ভুইরা যামু যে আপনি আমার বড় বোন। তুই যে আমার সাথে কতটা ভালো ব্যবহার করতেছিস সেটা তো দেখতেই পারতেছি উনি। এই আপনি আবার স্তূপ মাইরে দাঁড়ায় আছেন কিসের জন্য? কথা বলেন। হাট তোর একটু থামবি নাকি? আমার এই দুই চক্ষু যেদিকে যায় এই বাড়ি ছাড়া আমি সেদিকে চলে যাবো? যাইতে চাইলে কি আমি আপনারা যাইতে দিমু? মাত্র নতুন বিয়া করছি, আমরা সংসার করবো, বাচ্চা কাচ্চা হইব। আচ্ছা তুমি কি সত্যি আমার ছেড়ে চলে যাবা? তুমি যদি আমার ছেড়ে চলে যাও তাহলে আমার কি হইব স্বামী? নাকি কেন তখন এই দুইটার জন্য আমার জীবনটা রান্নাঘরের লুসনির লান একদম টেনা টেনা হয়ে গেছে। এই সত্যি করে একদম মিথ্যা কথা কইতে পারবি না, তোরা সত্যি করে কইতে হবে। তখন এই দুইটারে আমি কোনো কিছুর অভাবে রাখছি। কিসের অভাব ক? ভালোবাসার অভাবে রাখছেন। আপনি জানেন না একটা মায়া মানুষ পৃথিবীতে সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু তার স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। আপনি তো বুঝতেছেন না আমার এই মনের ভিতরে কতটা আগুন চলতেছে। যেইভাবে বলতেছে না, মনে হয় আমি আমার স্বামীরে আরেক বেডির কাছে দিয়া দিব। ওরে আল্লাহ রে, একটু থাম। এই তখন দুইটারে বিয়া করে আমার একেবারে আক্কেল হয়ে গেছে, জন্মের আক্কেল হয়ে গেছে। তোর কেমন মানুষ রে, একজন আর একজন একটা সেকেন্ডের জন্য মানতে পারস না? বড় বড় তালাক দিয়ে দেন। আমি আছি না, আমি লক্ষ্মী বউর মতো সারা জীবন আপনার সেবা করে যাবো। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর কথা। উইরা এসে আমার সংসারে জুইরা বসে ডাইনি কথাকার। আমি হলে তো কুসু কুসুর লাগে ফাঁসি দিতাম। এই খানরাশিরা থাম। তোরা যদি এইভাবে দিনের পর দিন রাতের পর রাত ঝগড়াঝাটি করতেই থাকিস, আমি কিন্তু অন্যরকম একটা অ্যাটেম্প নিয়ে নেব। 3 নাম্বার আর একটা বিয়ে করে সেই বউ এনে ঘরে তুলে দেবো, তখন 3 জন মিলা করিস ঝগড়া চলতে পারে, করিস ঝগড়া। আপা হারামজাদা সাহস কত বড়, আমগো মতো দুইটা সুন্দরী বউ থাকে হয় নাকি আরেকটা বিয়া করবো? এই তুই 3 নাম্বার বিয়া করবি না? তোর আজকে 3 নাম্বার বিয়া করার শখ মিটাই দিতাছি। ছোট আপা হুকুম করেন, ওরে আজকে সাইডিয়া ধর যাতে বাইট মাছের মতো পিছলে যেতে না পারে। এইভাবে টানাটানি করে তো হাত ছিঁড়ে দেবো। সেটা হাতটা ল্যান্ডা করে লাগে না, কোনো মাইয়া বিয়ে দিতে চাইবো না। ওরে হাত হাতটা করে ওটা দিতে সহকারে খাও। আল্লাহ, ছোট বউ বড় বউ কি করে শুনছো? সেটাকে আমার হাত লাইন দেখায় বলে। আরে বড় বউ তো হাত কাটবো, আমি তো ঠ্যাং দুটা কাটবো, কাটটা এটা দিয়ে নেহারি বানাবো আর পুরা এলাকার গ্রামের লেংটা পোলা পাইতে খাওয়াবো, ঠিক আছে? হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, বউরা নাকি আমার রেন্টে খাওয়া বলাইব। ওহ, এই দুই বইয়ের যন্ত্রণায় আমার জীবন শেষ। কখন থেকে তোমার আমি ডাকতেছি, তুমি কিছুই কইতেছো না, নাকি শুনে না শোনার ভান করে চলে যেতেছো রে ভাই? তোর মুখটার একটু আগায় আন, দুই গালে ঠাস ঠাস করে দুইটা চড় মারা তারপর আমি কথা শুরু করি। কেন? আমি তোর ভাই হইলাম কবে থেকে? ও তাই তো। আরে বিপদে আপদে মানে এমন বিপদের মধ্যে আছি, এখন কোনটা ভাই কোনটা চাচা কোনটা খালু সব একই কথা। কিসের বিপদ?
ঘরে ওইরকম দুইটা জোয়ান বউ থাকতে বিপদ কিসের তোর? চাচা, তুমি যেটা মনে করে বলতেছো বউয়ের কথা, ওই দুইটা তো বউ না, সাক্ষাৎ কাল লাগিনি, ডাইনি, রক্তচোষা। এই দুইটার অত্যাচার আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। এই যে তুমি আমার দেখতেছো, বিশ্বাস করো এটা কিন্তু আমি না। এটা তুই না, আমার সামনে যে খাড়ায় আছে এটা তুই না হইলে তাহলে এটা কে? লাশ। আমি এক জীবন্ত লাশ। তাইলে তো সাংঘাতিক ব্যাপার। অবশ্যই সাংঘাতিক ব্যাপার চাচা, খুব বিপদ। এখন আমি কি করবো আমার একটু বললা তো। তুই যে দ্বিতীয় বিয়েটা করছিলি এটা হাম করে কয়া করছিলি? আমরে কইলি যে চাচা দাওয়াত খেতে যাইতেছি, তো ওই সময় যদি বউডারের সাথে করে নিয়ে যাইতি এই ঘটনা তো ঘটতো না। আজকা একটা মায়েরে আইনা তুই কইলি যে আমার চাচা সালাম করো। হ্যাঁ কি? ওরে চাচা, এখানে আমার বিন্দু মাত্র দোষ নাই, সব দোষ আমার ওই বন্ধুশালার। ওই বন্ধুশালারে যদি জীবনে কোনোদিন আমি চোখের সামনে পাই, ওরে আমি মারতে মারতে এমন অবস্থা করব, ওর হাড্ডি দিয়ে যদি আমি গুড্ডি না উড়াইছি, আমার নাম জসিম না। বুঝছি তো সেইটা। বলদের দৌড় কোন পর্যন্ত? গোয়াল ঘর পর্যন্ত। চাচা, তুমি আমার আপন চাচা হয়ে আমার এই বিপদের দিনে আমার নিয়ে উপহাস করতেছো না, গোয়াল ঘরের গরুর সাথে আমার তুলনা করতেছো। ঠিক আছে, কও কও, আল্লাহ তোমাকে বলার দিন দিছে, তোমরা বলে দাও আর আমরা খালি শুনেই যাই। রাগ করে কোনো লাভ নাই ভাতিজা, দোষ তো তুই করছো সেটা তো ঠিক। এখন তুই আমারে কও যে আজকে কি নিয়ে ঝগড়া হয়েছে? সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল কইরা সেন্ট পেন্ট বাইরা আমি মোটামুটি একটা আনন্দ উল্লাস নিয়ে বাইর হইতেছিলাম। হঠাৎ করে দুই ডাইনি আইসা আমার তো ধরছি, ধরে আমি কোথায় যেতেছি কি করতেছি এক পর্যায়ে দুজনে ছুড়াছুড়ি শুরু করলো। আমি থামাইতে গেছি, আমার হাত ধরে একজন এদিকে টানে একজন ওইদিকে টানে, কি যে একটা বিড়ি খিচ্ছে অবস্থা, আমার জীবন একেবারে নাশ করে বাড়াইছে। শোন জসিম, বউ মেনটেন করা থেকে দেশ মেনটেন করা অনেক সহজ। জহির রায়হান পরিচালিত খান আতা ভাই অভিনীত একটা চলচ্চিত্র ছিল, এখনো আছে, দেখলে দেখতে পারিস। জীবন থেকে নেয়া। তোর জীবনটা ওই ছবির মতো হয়ে গেছে। তোর চাচা, এখন তো দেখতেছি মাথা আপনার রাউলাই গেছে। জহির রায়হানের ওই ছবির সাথে আমার জীবন, বুদ্ধি দিতে পারলে দাও, নাইলে আমি যাই। কথায় আছে, এক মেয়েতে রাজত্ব, দুই মেয়েতে ঝগড়া, তিন মেয়েতে হাট বাজার। তুই তোর ঘরে হাট বাজার বসাই। চাচা, তুমি কি সত্যি আমার চাচা নাকি আমার শত্রু? আমার তুমি জীবন্ত মাইরে ফেলানোর একটা বুদ্ধি করে ফেলাইছো। তুমি জানো বিয়ে করি না, জাস্ট একটু বলে ফেলাইছি, ভুল করে বলে ফেলাইছি যে তোরা দুজন যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি আরেকটা বিয়ে করবো। ওরে চাচা, সাথে সাথে কি আমার চলে আসলো, দুজনের মধ্যে ঝগড়া, কিন্তু দুজন মুহূর্তের মধ্যে একত্র হয়ে গেল, হইয়া আমার হাত ধরে এমন করে টানাটানি শুরু করে দিল চাচা, অল্পের জন্য আমার হাতটা ছিঁড়ে দাঁড়ায়। আমার হাত ছিঁড়ে গেলে আমার কি অবস্থাটা হইতো বোঝো চাচা? আমার তো তাহলে ভিক্ষা করে খাওয়া একটু ভিক্ষা করবো, কোন হাতে ভিক্ষা খাবো, বুকে কি ভিক্ষা নেওয়া যাইবো? গভীর চিন্তার বিষয়। আমি বুঝতে পারছি চাচা, তুমিও তলে তলে চাইতেছো যে আমার ওই দুই বউ যে কোনো উপায়ে আমার চারটা হাত পাও কেটে ফেলাক, আর আমি শুধু এক খণ্ড মাংস পিণ্ড হয়ে এরকম লাফাইতে লাফাইতে রাস্তাতে ঘুরি আর ভিক্ষা করে বাঁচি। এই তো না? ভিক্ষা করবি কেন? তোর তো সয় সম্পত্তি অনেক আছে, কম আছে নাকি? আরে তাতে বোঝো না কেন? হাত পাও কোনোটা যদি না থাকে তাহলে সয় সম্পত্তিতে হইব কি? আমার নসিবে তো ওই ঘুরে ফিরে ভিক্ষাই। বুঝছি, তুমি আমারে কোনো বুদ্ধি দিতে পারবা না, তোমার দেখ কিচ্ছু হইব না, তুমি আমার কত চাচা হইছাও। ভাতিজা রে, পৃথিবীতে বহু বীর পুরুষ তুই বইয়ের যন্ত্রণা সমাধান করতে তুই কেমনে করবি? আপা, এর মধ্যে তুমি রান্নাও করে ফেললা? আরে রান্না না করলে খাবো কি? আরে আমি তো দুপুরের খাবারের জন্য অনলাইনে অর্ডার করছিলাম। আমার না রান্না টান্না করতে ভাল লাগে না। তাইলে স্বামী আসলে খাইবো কি? তা আমি কি জানি, তোমার যদি এত দরদ লাগে না, যাও তুমি রান্না করে খাও।
ঘটনা কি? আজকে দুপুরে না তোর ঘরে খাওয়ার কথা ছিল, আমি সেই জন্য তো তারে খাবার দিয়ে দিই। দেওয়ানে ভালোই হয়েছে, এমনি না খায় যদি কয়দিন থাকে না একদম টাইট হয়ে যাব। দেখ যতই হোক সে তো আমাকে স্বামী, তারে খাবারের কষ্ট দেওয়া কিন্তু মোটেও ঠিক হইব। আচ্ছা আপা, তোমার সাথে সে এত বড় একটা প্রতারণা করলো, তারপরও তুমি তারে এত ভালোবাসো কেন? শোন, আমাকে ধর্মে যার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে না, সে 3-4টা বিয়ে করতে পারে। আর তাছাড়া তার তো অর্থবিত্তর কোনো অভাব নেই। আপা, এই তোমার মতো মিনমিনা মেয়ে মানুষের জন্য না পুরুষ মানুষ একটার পর একটা বিয়ে করার সাহস পায়। শোনো বাবু, ও যদি তৃতীয় বিয়ে করে আর তুমি যদি কিছু নাও কও, আমি কিন্তু ওরে ছাড়বো না। আমি কিন্তু ওরে কুটি কুটি করে কাইটা কুত্তা দিয়ে খাওয়াবো। আরে না না, সে না হয় ভুল করে দ্বিতীয় বিয়ে করছে, তাই বলে কি সে তৃতীয় বিয়ে করবো নাকি? যেই বদের হাড্ডি আমগো দুইজনরে সাহায্য করার জন্য 3 নাম্বার বিয়ে করতেও পারে। আপা শোনো, তুমি কিন্তু আজকে ওরে বাড়িতে এলে কিন্তু খাওন দিবা না কয়টা। আগে লোকটা বাড়িতে আহো, তারপরটা দেখা যাবে। সর, আমি ঘরে যাই। আম্মা খাইতে বসছে, সালাম দিতে পারো? আরে সালাম দিতে হবে না জামাই, এই বর্তমানে তুমি এক গ্লাস পানি আনো, সাথে নিয়ে আসো না। কাজে আসছিলাম তো, ভাবলাম শাশুড়ি আম্মাকে একটু দেখে দিই। না না আম্মা, এভাবে বলবেন না, আমার শরম লাগে। আম্মা দুপুর হয়ে গেছে তো, তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আরে না না, দুপুর বেলা আইসো, না খাইয়ে গেলে আর স্বামীয়া যদি জানতে পারে তাহলে আমার খবর নিয়ে আসবো। বাবা তুমি হাতও ধুয়ে আসো, আর খাওয়া রেডি আছে, আমি তোমার খাওয়া দিতেছি। না না আম্মা, হাত মুখ ধোয়ার কোনো প্রয়োজন নাই। সামনে যে টিউবওয়েল আছে রাস্তার উপর, আমি সুন্দর মতো হাত ধুয়ে আসছি। আপনি একটা প্লেট দেন তো। বাবা, তরকারির যে ঘ্রাণ বাড়াইছে, খাইতে মনে হয় খুব টেস্ট লাগবে না? জাম্মা, আব্বা কোথায়? তোমার আব্বাই হাটে গেছে। আব্বা থাকলে খুব ভালো হইতো। আপনি, আমি, আব্বা 3 জন মিলে একসাথে খাইতে পারতাম। বাবা আর একটু। আহারে, আমার শাশুড়ি আম্মা মানুষটা কত ভালো, অথচ তার পেটে জন্ম নিছে এমন এক বান্দর নিয়ে স্বামীরে খালি দড়ির উপর রাখি। বুঝতে পারছি আমার বউটা পাইছি আমার শ্বশুর আব্বার খাইছিল। বাবা দি খাও। না না, খাইছি আপনাকে। এই দিককার তরি তরকারি এত সুস্বাদু হয় আম্মা। শুনলাম ওই জসিম ভাই নাকি কচু গাছের লোকে ফাঁস দিতে গেছিল, ঘটনা কি সত্যি নাকি? ঘটনা সত্যি নাকি? জীবনে কোনোদিনও যে কেউ কোনো মানুষ কচু গাছের লগে ফাঁস দিতে পারে সেটা আজকে আমি প্রথম শুনলাম। আমি এতদিন ভাবছিলাম যে তোর মাথায় মনে হয় একটু হইলেও বুদ্ধি আছে, কিন্তু এখন আমি দেখতেছি যে তুই পুরাই একটা ফাঁকা মাল, ফলস আইটেম। তোর মাথায় শুধু গোবর আর কিচ্ছু নাই। আমার মাথার মধ্যে যে গোবর আছে এটা আপনি দেখলেন কেমনে? এটা দেখা লাগে না, মানুষের কথাবার্তা শুনলে বোঝা যায় যে তার মাথায় গোবর আছে না গোলাপ ফুল আছে। আর তুমি এত অন্যের বাড়ির খবর নাও কেন? নিজের বাড়িতে যাও, নিজের বাড়ির খবরটা নাও, যাও। চিন্তা করছিলাম একটা বিয়া শাদী কইরা ঘর সংসার করুম, কিন্তু জসিম ভাইয়ের এই অবস্থা দেখা বিয়ার স্বাদ একদম মন থেকে মরে গেছে না। বিয়া কিন্তু সবাই করতে পারে না। বিয়া করতে গেলে হ্যাডম লাগে। যার যত বেশি হ্যাডম সে তত বেশি বিয়া করতে পারে। তোমার হ্যাডম নাই, তুমি বিয়াও করতে পারো নাই। আমার হ্যাডম নাই মানে? চাচা এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাডম যদি তোমার থাইকা থাকে তাহলে তুমি দেখাও যে তোমার হ্যাডম আছে। তুমি একটা বিয়া করো, বিয়া করে দাওয়াত দাও, পোলাও বিরিয়ানি রান্নার ব্যবস্থা করো, দই মিষ্টির ব্যবস্থা করো, খাই। চাচা এখন কিন্তু আপনি আমার অপমান করে কথা কইতেছেন। তোমার যদি মেলা মান থেকে থাকে তাহলে যে জুতা দিয়া তোমার যদি ঠাস ঠাস করে একটা বাড়ি দেই আমি, তাইলেও কিন্তু তোমার মান যায় না। মানুষের হলো যে চামড়ার মুখ, চামড়ার মুখ দিয়া যা ইচ্ছা তাই বলা যায়, কিন্তু বাস্তবতা কি কয়
বাস্তবতা তো ভিন্ন। আচ্ছা আমিও হরিঘটক আমিও বিয়া করে দেখাই দিব আমার হ্যাডম আছে। যাও দেখাও, অ্যাডাম দেখাও, দাওয়াত দাও, খাই কইলাম তো যাও। তোমার মেলা মান সম্মান হয়ে গেছে, তুমি হ্যাডমালা হয়ে পড়ছো, খালি এর কথা ওরে ওর কথা ওরে লাগাইতেছো। তোরা দুইটা কি আমার জীবন সঙ্গিনী বিয়া করা বউ, নাকি জীবন হরণ করা মানুষ রূপী দুইটা কাল নাকিনি সবসময় ফোন করে থাকো? তোমার যা ইচ্ছা তাই মনে করতে পারো, আমার কোনো সমস্যা। ই আল্লাহ, আমার মতো এরকমের ভুল যেন পৃথিবীতে আর কেউ না করে। দুই বিয়া তো দূরের কথা, প্রয়োজনে এক বিয়াও না করিয়া সারাটা জীবন যেরকম থাকাটাই উত্তম। সেটা বিয়া করার আগে মনে ছিল না তোমার? আচ্ছা এত রাত পর্যন্ত তুমি কই আসছিলা কত? তোমার জন্য আমার টেনশন হয় না বুঝি? হ্যাঁ, আমার জন্য তোমার টেনশন হয়? কথাটা বিশ্বাস করানো লাগবো? নাটক করো না প্রিয়। কি আমি তোমাকে নাটক করতেছি? তুমি এরকম কথা আমার কইতে পারলা? আরে আপা, তোমার ঢং দেখে না আমার মন চাইতেছে সংসারে বসে থাকি। আমার তো মনে হইতাছে এই লোকটা আছে না, খারাস লোকটা তোমার জাদু টনা করছে। করছে তাতে তোর সমস্যা কি? সমস্যা আছে। তোমার স্বামীর উপর তোমার যতটুকু অধিকার আছে না, ঠিক তেমনি আমারও ততটুকু অধিকার আছে। ও বাড়িতে এসে একটু শান্তি মতো ঘুমামু, সেই উপায়ও নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আহা তুমি মাথাটা ঠান্ডা করো তো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। কেমনে ঠিক হইব? সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়, সারাটা দিন চলতে থাকে, রাইতেও মাপ নাই। তোরা যা শুরু করছো তাতে তো মাথা ঠান্ডা থাকার কথা না। আমার মাথা ইটের ভাটা হয়ে গেছে, মাথার মধ্যে খালি আগুন জ্বলতেছে, মনটা চাইতাছে পেট্রোল দিয়া পুরা বাড়িতে আগুন জ্বালা দেই। দুদকের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলতে থাকুক, সেই নরকের আগুনে তোরা দুটো জ্বলে পুরো মর। আরে আপনি মনে হয় আমারে ভয় দেখাইতেছেন। আহা চুপ কর তো ছোট। চুপ করার মতো কাম করলে তো থাকবই। তোর শালা মরার আগে দুনিয়ার ভিতরে এমন একটা জাহান্নাম যাবার পয়সাটা কবতায় দেখতে কল্পনা করতে পারি নাই। থাকুম না এই বাড়িতে, তোরা শান্তিতে থাক, এই বাড়িতে আমি থাকুম না। দিলি তো মানুষটারে বাড়ি থেকে বের করে। থামো তো বাবু, যাইতে দাও। এই দুই বিয়েতে বেড়ারে কেউ রাখবো না, একটু পর দেখবা আমগো কাছে আবার শ্বশুরে চলে আসবো। ছোট তুই যে কেন তোটা পাশান আমি বুঝি না। আমি পাশান না বাবু, তুমি হইলে বোকা। বোকা আমি বোকা না? হ্যাঁ। দেখো তো আমি এত এত জায়গায় লোকটাকে খুঁজে হাঁপাই গেছি, আর উনি এসে এখানে ঘুমাই পড়ছে। এই উঠো। কি হইছে? ঘর রাইখা কেউ এরকম গাছতলার মধ্যে ঘুমায় নাকি? আমার ঘর সংসার কিচ্ছু নাই, আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। দেখো তুমি এরকম পাগলামি করো না তো। তুমি এরকম করলে আমার খারাপ লাগে না? আমার তো কষ্ট লাগে। আমি বুঝতে পারছি তুমি ভুল করে দ্বিতীয় একটা বিয়ে করছো, তাই বলে তো তুমি ওই ছোট বড় তারাই দিতে পারবা না। বাবা রে বাবা, কথাগুলো এমন করে বলতাছো মনে হয় তুই ধোয়া দুটো তুলসী পাতা। এই তুই বাড়িতে যা তো, আমি খোলা আকাশের নিচে একটু শান্তিতে ঘুমাবো, আমার ঘুমাইতে দে। জি না, আমি বাড়িতে যাবো না। তুমি এইখানে শুয়ে থাকবা আর আমি ঘরে যে বিছানার মধ্যে ঘুমাবো, এটা তো হইতে পারে না। তুমি চলো, আমার লগে চলো। ওরে বাবা, স্বামী হ্যালো স্বামী, হ্যাঁ তোর ঠং দেখার বাস না। এখনো যাবি নাকি উষ্টা খাবি? দেখো তোমার যা মনে চাই তুমি তাই করো, দরকার পড়লে উষ্টা মারো, আমি তাও যাবো না। বুঝতে পারছি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার মাফ করে দাও, তারপরও তুমি আমার সাথে এখন চলো। হ্যাঁ, গরু মাইরা জুতা দান করলে চলবো? দেখো তুমি যদি এরকম করে বাইরে থাকো তাহলে তোমার শরীর খারাপ করবো। রাগো এই দুনিয়াতে বাড়ি ঘর কিচ্ছু নাই,
তারা দিনের পর দিন রাতের পর রাত খোলা আকাশের নিচে দিন কাটাতে, রাত কাটাতে, কোনো সমস্যা হতো না। আজ থেকে আমি মনে করবো আমার ঘর বাড়ি নাই, আজ থেকে ঘর সংসার সব পরিত্যাগ করলাম। তার মানে তুমি ঘরে যাবে না? কানে কম শোনো ঠোসা, তুই এই মুখ দিয়ে একবার যেটা না করছি সারা জীবন না থাকবো, কোনোদিন আমার হাঁ করতে পারবি না, বুঝছো? আরে হাজুর ব্যাপার, তুই ঠাস করে এখানে বসে পড়লি যে, যা বাড়িতে যা ঘুমা। জি না, আমি এখন থেকে তোমার সাথে খোলা আকাশের নিচে ঘুমাবো। হায় রে খোদা, শান্তিতে একটু খোলা আকাশের নিচে ঘুমাবো সেই উপায় নাই। হে আল্লাহ, তুমি আমাকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে যাও। আল্লাহ তোমার এত তাড়াতাড়ি উঠাই নিবে না, আর আমি চাইলে কি উঠাই নিতে দিব নাকি? এই সরো তো। হায় হায় রে, সত্যি সত্যি শুয়ে পড়লো। ঠিক আছে, থাকতে চাস থাক। মশার কামড় কি যন্ত্রণা দেয় সেটা দেখ, তবে তার আমি হাতে মারতে পারুম না, মশা রক্ত খাবো, এটি তখন শাস্তি। হায় হায়, তাও তো এই বাড়ির যা, মশা কামড়ে শেষ করে ফেলাইবো। থালাক, আমি বাড়িতে যাবো না। দেখো তো, তার পায়ে ধরতেছি, অনুরোধ করতেছি, দয়া করে বাড়িতে যা ঘুমা, আমি এখানে একা থাকি। তাহলে তুমি আমার লগে চলো, আমিও চলে যাই। কেমন লাগে? সবকিছু তো শুনলেন আপা, এখন আপনি বলেন কি করা যায়? ভাই, মেয়েটারে বড় শখ কইরা এত বড় ঘরে বিয়া দিলাম যাতে মায়াটা সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু এখন তো দেখতেছি সবই কিছু উল্টা হয়ে গেল। হ্যাঁ, একটা প্যাসে পড়ে, মানে আমার ভাতিজা একটা কঠিন প্যাসে পড়ছিল, সেই প্যাসে পড়ে আর একটা বিয়ে করে ফেলেছে। সব দোষ এই নসিবের ভাই। হ্যাঁ, সবসময় তো নসিবের খেলা চলতেছে, তা না হলে আমার ভাতিজা এত সয় সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও গাছের নিচে রাত কাটায়। সবই নসিব। বুঝলাম, কিন্তু আমি এখন কি করতে পারি ভাই? শোনেন আপা, আমি বলতেছি কি যে আপনি আমি আমার মেয়ের সুখের জন্য আরেকটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না ভাই, আমারে মাফ করে দেন। আরেকটা মায়ের জীবন কেন নষ্ট হইব? কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাইলে আমার ভাতিজা কিন্তু মানে মানসিক যন্ত্রণায় আঘাত পাইতে 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 আত্মহত্যা করবে। তখন কি করবেন? কি সব আজে বাজে কথা কইতেছেন ভাই? আজে বাজে কথা না, কথা হইতেছে যে পুরুষ মানুষ কি চায় সংসারে। পুরুষ মানুষ সংসারে চায় সবসময় শান্তি বজায় থাকুক, আর সে যখন সেটা খুঁজে না পায় তখন কি করে সেটা বলেন। ভাই, আপনার কথা শুনে তো আমার খুব ডর করতেছে। ভয় ডর করে তো কোনো লাভ হইব না। শোনেন আপা, আপনি এক কাম করেন, আপনি কয়েকদিন আমগো ওইখানে আইসা থাকেন, তাইলে যদি কিছুটা পরিবর্তন হয়। মেয়ের মা হইয়া মেয়ের জামার বাড়িতে থাকাটা কি ঠিক হইব? আর গ্রামের মানুষরা কি ভাববো? উল্টাপাল্টা কথা কইব না? আরে গ্রামের মানুষরা কে কি কইব? যাগো খাইয়া দেয় কোনো কাম নাই, তারা তো কইবই, ওইটা তো কানে নিয়ে কোনো লাভ নাই। আপনি তাহলে বলছেন আমার যাওয়া উচিত? যাওয়া উচিত মানে কি? আপনার তো এই মুহূর্তে আমার লগেই যাওয়া উচিত। কিন্তু স্বামী আর বাপে যদি এইসব আইসা শুনে তাহলে তো আমার আস্ত রাখবো না। আপনি যদি তারে না জানান, সে জানবে কেমনে? সত্যিকারের অর্থে কি ভাই, আমার কাছে সব কিছু যেন অন্ধকার অন্ধকার লাগতেছে। আপা শোনেন, এইভাবে কান্নাকাটি করে তো কোনো লাভ হইব না। এটা ভাবতে হইব, গভীর ভাবে এটা ইয়ে করতে হইব, সমাধানে আসতে হইব। ধরেন ওই আলম, আরে আমার গরু কি না খেয়ে মরবো নাকি? এতগুলো খেয়ার রয়েছে। ওই আলম, আমার টাকা লাগবে, টাকা দাও। টাকা চাইছোস আমি শুনছি, এখন আমার ক্লিয়ার কর
টাকাটা কি জন্য লাগবে তারপর আমি চিন্তা ভাবনা করছি। এই বুইরা খাটা বিয়া যে করছস আমি তো তোর বউ তাই না? বউরে টাকা দিতে না? হ্যাঁ, আর আমি টাকা কি করমু, কারে দিমু, কোন জায়গায় ফেলামু, রাস্তায় ফেলাই দিমু, তোরে আমার কৈফিয়ত দেব? আরে বাবারে, এমন ভাবে টাকা চাইতাছে মনে হয় ওর বাপের বাড়ি থেকে টাকাই না আমার কাছে রাখছে। ওই টাকা টাকা করতেছস, তোর এই যে শাড়ি গহনা খাওন দাওন ভরণ পোষণ সবই তো আমি করতেছি, তাহলে টাকা নিয়ে তুই কি করবি? ভাতাটা দিবি? হ্যাঁ, আমি ভাতার দিমু। তোর সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। টাকা তোর গাছের পাতা না রে, তুই চাবি আর আমি তোর দিয়ে দেবো। একটা টাকাও তুই পাবি না, গেটা ওঠা। তো বউরে টাকা দিতে না পারলে বিয়াটা করছস কেন? বিয়ে করছি তোর ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি। তুই টাকা চাইবি চান্দে চান্দে, আর চান্দে চান্দে আমি টাকা দিয়ে দেবো, অত দায়িত্ব তো নেই নাই। তোর তো অনেক টাকার দরকার হয়, তোরা বাড়িতে যা, তোর বাপের কাছ থেকে যা টাকা নিয়ে আয়, যা, আমি দেবো না। ওরে বাবা রে বাবা, মোরগের মুখে দেখে কথা ফুটছে। আজকে যদি গয়না কেনার জন্য আমারে 50,000 টাকা না দিছস না, তাইলে কি করবি? বাপের বাড়িতে যাবি, যা 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 যা, তাড়াতাড়ি দূর হ। এই তোর মতো কান্নাসির ডাইনি, এই কাল সাপিনি সংসারের মধ্যে আইনা আমার সংসারে অশান্তি লেগে গেছে। পিসা মারি তোর সংসারের কপালে। আজকে তোর লেগা তোরে বিয়া কইরা আমার জীবনে যত স্বাদ আল্লাহ সব কিছু জলে ভেসে গেছে। আমি কত স্বপ্ন দেখছিলাম, হ্যাঁ, বিয়া করমু, বিয়া কইরা স্বামীরে নিয়ে সিনেমা দেখতে যাবো। তুই তো আমার জীবনের সব আশা শেষ করে দিছস। এই আমি না ডাইনি, হ্যাঁ, আমি না কাল লাগিনি, দেখ কাল লাগিনি কি করতে পারে। ওরে আল্লাহ রে, আই করে তোর, ওরে আল্লাহ, আই আই কাল লাগিনি, আই আই মরে গেলাম। এই বড় বাবা বাঁচাও না, বাবা গো, বাবা, ওরে আল্লাহ, এই তোর পায়ে ধরতেছে আর মারিছা। এই দিব দিব, এই ওরে আল্লাহ রে, আমার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, ওমা ওমা, এই এই তুই আমারে মারবি, হ্যাঁ, আমারে মারবি, হ্যাঁ, খারা বড় বউ দেখো এই শয়তানি কি করছে আমারে। না ঠিক আছে, ওরে বারে শেষ করে ফেলেছে রে, ওমা ওমা, তোরে তো ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আটকালো বাবা বাবা, আমাকে বুঝবো, ওরে আল্লাহ, হাত ভেঙে গেছে, আরে হাত ভেঙে গেছে, তোর পায়ে ধরতেছে। জামাই তো বেশি মারণ যাব না। কি ব্যাপার, ভালোবাসার ঠেলাই দেখি শরীর থেকে কাপড় চোপড় সব খুলে পড়তেছে। এখন একটা কাজ করলে খুব ভালো হতো, হাতের মধ্যে যদি একটা থালা ধরে দেওয়া যেত না, তাহলে 16 কলা পূর্ণ হতো। আর আমি কিছু কইলেই তো দোষ, এখন ছোট বড় যা কিছু কইতে পারো না। ওই শালির বিটে শালি, আমি তালাক দিব। ওরে বাবা রে বাবা, কথায় কথায় খালি তালাক দিব। তুমি কি মনে করছো মায়া মানুষের শরীরে বুঝি শক্তি নেই? শক্তি নাই মানে? ওর শরীরে তো গন্ডারের শক্তি। বিশ্বাস করো, ও আমার এমন করে প্যাঁচ দিয়ে ধরছে, অল্পের জন্য আমার জানটা বাইর হয়ে যায় নাই। ওরে আল্লাহ, হ্যাঁ, খান্নাসি শয়তানি। আর তোমারে আমি দেখলাম তোমারে ওই হাওনা মানে মারতেছে, আর তুমি এইখানে খারা মজা নিতেছিলে না? এই মজা নেওয়ার কি আছে? হ্যাঁ, স্বামী স্ত্রী সংসারের ভিতরে ঝগড়া, এটা তো নিত্যদিনের সঙ্গী। নিত্যদিনের সঙ্গী বলে নিত্যদিন সে আমারে মারবো, আর তুমি ঠেকাইবে না, তুমি খারা দেখবা। স্বামীর প্রতি তোমার কি কোনো কর্তব্য নাই, দায়িত্ব নাই? দায়িত্ব কর্তব্য সবই আছে। আমি যদি ওইখানে যাইতাম না, আর ছোট বউ যদি আমার কইতো যে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আমি ওইখানে কেন গেছি নাক গলাইতে? ওরে বাপ রে বাপ, তোর পেটের মধ্যে যে এরকম জিলাপির পেঁচ আছে, এটা কিন্তু আমি জানতাম না। আমি বুঝতে পারলাম ওই ছোট শয়তানির মতো তুই আমার মৃত্যু কামনা করিস। আরে ধ্যাত তেরি, কি সব উল্টাপাল্টা কথা কয়। আমি কেন তোমার মৃত্যু কামনা করবো? হ্যাঁ, তুমি মরে গেলে তো আমি বিধবা হয়ে যাবো। বিধবা হইলে অসুবিধা কি? সুখ তো আমার, এই যে সহায় সম্পত্তি টাকা পয়সা আছে, আমি কবরে পৌঁছতে থাকবো, আর এদিকে তোরা সবই ভোগ করতে থাকবি। এটা তখন তোর সুখের না? এই, আমি তোমার কখনো কইছি যে তোমার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ লালসা আছে? তাহলে তুমি কেন আমার এইসব কথা কইতেছো? হ্যাঁ, টাকা পয়সা খোটা দিচ্ছ কিসের জন্য? খোটা দিতেছি, দিব না কি করবো? এই যে শয়তানি ছোট বউ আমার যে মাইরা দেখো এই অবস্থাটা করলো, কিসের জন্য করলো? ওই টাকার জন্যই তো। তবে শোনো, আমি তোমারে বলে দিতেছি, আমি মরণের আগে এমন একটা ব্যবস্থা করে যাবো যে মরার পর আমার টাকা পয়সা সহায় সম্পত্তি কিচ্ছু যেন তোরা দুটো ভোগ না করতে পারিস, সেই ব্যবস্থা করে দেবো। শোনো, তোমার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ লালসা নেই, বরং তুমি একটা কাজ করতে পারো, ওই টাকা পয়সা কবরে নিয়ে যাইতে।
হাই হাই কয় কি জীবনের পয়লা শুনলাম টাকা পয়সা নিয়ে কেউ কবর যেতে পারে। বয়স তো আরো কত বাকি আছে, এরপর আরো কত কিছু দেখবেন। আর কি দেখুন, কি দেখাবি? তোরা আমার তো দেখাইছস, মরার পরে দেখার কথা ছিল, কিন্তু আমি জীবিত অবস্থায় দেখলাম। কি আর করবি, বড় জোর পটল তুলু। শোনেন, যারা তাড়াতাড়ি মরতে চায় না, আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে এত সহজে নেয় না। ওরে আল্লাহ রে, এই খান্নাচি কি কয়? এইবার কিন্তু হাতে নাতে প্রমাণ হয়ে গেল ওই ছোট বউয়ের মতো তুই আমার মৃত্যু কামনা করিস। এই এত পেছাল প্যান না তো, এমনি এত শরীরের অবস্থা দেখছেন কি? চলেন ঘরে চলেন। না যাবো না। না যাবো না, বেশি ন্যাকামো করেন। আসেন তো চলেন। ওরা আসছে আমার এমন একটা কাম করে দিল, আল্লাহ জানে জোরে কয়দিন ভুগি। হঠাৎ বাড়ির রাস্তা ধরে আইলেন, ঘটনা কি? কিসের ঘটনা? না ওই ঘটক চাচার ওইখানে পাত্র না পাত্রীর সন্ধানে গেছিলেন, সেটা জানতে পারি? কোনটা হইলে তুমি খুশি হইবে কও? আমি যেহেতু বিবাহযোগ্য তরতাজা একটা যুবক, তাই আমার জন্য পাত্রী দরকার। কারণ ঘটক চাচা বলছে যে আমার কাছে যে সর্বপ্রথম পাত্রের সন্ধানে আসবে, যে পাত্রীপক্ষ আর কি, সেই পাত্রীর সাথে ঘটক চাচা আমার বিয়ের ব্যবস্থা করে দেবে। পাগল নাকি? জীবনে তো বহুত পাগল দেখছি, এ তো দেখছি নতুন পাগল। বিয়া করার জন্য ঘটকের বাড়ির রাস্তায় দাঁড়ায় আছে। চাচি ফিট খাই গেলেন যে? ফিট খাবো কেন? তোমার বিষয়টা নিয়ে চিন্তা করতেছি। আহারে চাচি, আপনার মতো যদি আমার পরিবারের মানুষজনগুলো আমার বিষয়টি নিয়ে চিন্তা করতো, তাহলে কবে আমার বিয়া শাদী হয়ে যেত। আচ্ছা চাচি, আপনাকে আমার একটা প্রশ্ন ছিল। কিসের প্রশ্ন? আপনার কি কোনো মেয়ে আছে? হ্যাঁ আছে। আরে এই কি করতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি পাগল নাকি? তুমি আমার সালাম করলা কে? আপনি ভুল করতেছেন। শাশুড়ি আম্মাকে যদি সালাম না করি তাহলে আমি গুনাহগারের ভাগী হয়ে যাব না? হবো শাশুড়ি বানি? পাগল নাকি? মুগ্ধা যাইতেছে তাই কইতেছো? ফাইজলামি করো। আম্মা আম্মা আম্মা, আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না দয়া করে। আপনি যদি উত্তেজিত হয়ে আপনার কোমল হৃদয় ফিট খেয়ে যান, তাহলে আমি আপনার মেয়েকে কি জবাব দেবো বলেন? হারামজাদা, এই জুতা দিয়ে তোর মুখটা লাল করে দেবো। রাস্তাঘাটে মাইয়া দেখলে বিতলামি করতে ইচ্ছা করে? ফাজিল কোডানকা। তওবা তওবা, আমি আবার কখন আপনার সাথে বিতলামি করলাম? তাছাড়া আপনি যেমন ভাবে কথা কইতেছেন, মনে হয় আপনার মেয়ের কোনদিন বিয়ে শাদী দিবেন না। ওই চৌরি ঘরের খুঁটি বানায় রাখবেন, নাকি শোকেস বানায় রাখবেন? আমার মাইয়ার সুখে জয়ে থাকবো কেন? হ্যাঁ, আমার মাইয়ার তো বহুত আগে বিয়ে দিয়ে দিছি। হায় হায়, ও চাচি, এটা কি আপনি ঠাটা পড়া কথা কইলেন গো? এই কথাটা আপনি তাকে কই বললেন না? আমি আপনার হুদাহুদি সালাম করলাম, আমার সালাম ফিরত দেন। পাগল কোডানকা, যা বাইরে। তোর বাপ নাই দেখো গা, মাইয়া খুঁজতে। পাগল কোডানকা, রাস্তাঘাটে পাগলের অভাব নাই। ওই থেকে আইছে। হ্যাঁ, কত স্বপ্ন দেখছিলাম চাচি, আপনি আমার শাশুড়ি হইবেন, আপনার মেয়ে আমার বউ হইব, আমার ছোট ছোট পোলা মানে আপনার নানি নানি করে রাখবো। ও এই বউ, এই মলমের মধ্যে কি মরিচের গুঁড়া মিক্স করছো নাকি? আরে মলমের মধ্যে মরিচের গুঁড়া মিক্স করবো কিসের জন্য? তাইলে মলম দিলে এত জলে কেন? ছোট বউ তোমার মায়েরে হালুয়া করে দিছে, এর জন্য তো তোমাকে মলম যেই জায়গায় দিই সেই জায়গায় খালি জ্বলে।
মলম কোম্পানির উপর খুব রাগ উঠতেছে। আরে ব্যাককল, তোরা মলম বানাবি, একটু বরফের ঠান্ডা পানি মিক্স করে বানাতে পারলি না? ঠান্ডা পানির মলম লাগাইলে মানুষ কত আরাম পাইতো। যাও ছোট বউয়ের লগে গিয়ে আরো ঝগড়া করো বেশি করে। বড় বউ, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে কি আমি ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ছোট বউয়ের লোকের ঝগড়া করি? শোনো, ও কিন্তু 6 মাসের মধ্যে নখ কাটে নাই। এই বড় বড় নখ আমার এমন করে খাম খাইছে, আর মনে করো তো খেরের ফালার মধ্যে ফালাইয়া দিয়া ঘুষাইছে, আমার হাড় হাড্ডি মনে হয় সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। চলো তোমার হনু ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, হনু ডাক্তার কাছে যাও দেবো না। সে যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার অল বডিতে এই কন্ডিশন কে করে দিছি, আমি কি তারে বলবো ছোট বউয়ের হাতে আমি মার খাইছি? ছোট বউ যে আমার মারছি এই কথা যদি এলাকার মানুষজন জানতে পারে, আমার মান ইজ্জত থাকবো? তোমার সংসারে বউগুলোকে ঝগড়াঝাটি করা তো নিত্যদিনের বিষয়, এটা তো গ্রামের সবাই জানে। বউয়ের লগে নিত্যদিন ঝগড়া করা আর বউয়ের হাতে মার খাও কে? বসে থাকো তো। কারণ খারাপ শরীরটা ভালো, পাপ করে যদি মরে যায় তখন তোকে এরকম শাস্তি, জীবিত অবস্থায় যে এরকম শাস্তি তুই বিয়ে করে। বাবা, এর মধ্যে বড় বউ তার মারেও ডেকে নিয়ে আসছে। এই মেয়ে, আমার মেয়ে আমার খবর দিয়ে আনতে হইব কেন? আমার মেয়ের বাড়িতে আমি যখন খুশি তখন আসতে পারি। আমার বিয়ের পর তো আপনারা একদিনও দেখি নেই আসতে, হুট করে যে চলে আসছেন। কি মনে করছেন আমি কি কিছুই বুঝি না? হ বুঝো, কিন্তু আমার মনে হয় তুমি একটু বেশিই বুঝো। ও কি মনে করছে বড় বউরই গার্ডিয়ান আছে? আমার কি কেউ নাই? আমি কি বরিশালের লঞ্চে উঠাইলাম নাকি ঢাকা শহরে? আমারও অনেক আত্মীয় স্বজন আছে, সবাই আমি ডাকতাছি, দেখি আমার কে কি করতে পারে। এই ছোট, তুই আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কিসের জন্য? কি আর করবো কও, আমার বাবা মা তো আমার এই ব্যবহার শিখায় নাই। এখন তো আমার তোমার কাছ থেকে এই ব্যবহার শিখতে হবে, আর নয়তো আমি তো আর এই বাড়িতে থাকতে পারুম না। আমারে তোমরা বের করে দিবা, ঠিক না? আমি কিন্তু সেই কখন থেকে দেখতে পারতেছি তোর মুখের মধ্যে যা আসতেছে তুই তাই বলে যাচ্ছিস। এটা কিন্তু ঠিক করতিস না মোটেও। কোনটা ঠিক আর কোনটা ঠিক সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আমারে জ্ঞান দিতে আইসো না। হায় আল্লাহ, মুখে থেকে কথা বলার আগে এই মেয়াদি কথা রেডি থাকে। মা তুমি চুপ করো তো, আমি দেখতেছি। চুপ থাকবো কিসের জন্য? মা মেয়ে দুজনে মিলে আমার সাহায্য করার জন্য যে প্ল্যানিং করছো না, সেটা তো আমি বুঝতেই পারছি। কিন্তু তোমাদের এই স্বপ্ন না আমি কোনোদিন পূরণ হইতে দিব না। মা তুমি আমার ঘরে চলো তো। যাও যাও, ঘরে যাও, শুধু রাতটা একটু পোহাইতে দাও, আমিও দেখাই দিব কত ধানে কত চাল, বুঝাই দিব সবাইকে। মা তুমি এখনো বসে আছো কিসের জন্য? ওরে মা রে মা, ওর কথা হইলে তো আমার পুরো মাথা ঘুরাইতেছে, আমার মাথা তো উলট পালট ধরে যেতেছে। তুই থাকস কেমনে এখানে? চল ওঠো, চল চল আসো। দেখ শুনি কারবারটা আসতে না আসতে কি নাটক শুরু করে দিছে। এই দেখ কি বিশাল বড় প্ল্যানার। আল্লাহ গো। আচ্ছা, তোমার ছোট বউয়ের এত সাহস কই থেকে আসে আমার মারে অপমান করে কথা কয়? আমার আব্বা আম্মা আমার নামটা দেখে জসিম রাখছিল, আমি বুঝতে পারলাম না। আমার নাম রাখা উচিত ছিল বাপ্পারাজ। আমি যা কিছু করি সব কিছুর মধ্যে খালি ব্যর্থতা, আমার চারিদিকে খালি অন্ধকার। আমি মায়ের সাথে চলে যাব, তুমি থাকো তোমার বউয়ের সাথে। চলে দেবো মানে? কোথায় চলে দেবা? বাপের বাড়ি চলে যাবো, তুমি তোমার ছোট বউরে নিয়ে সুখ শান্তিতে সংসার করো। আম্মা, আম্মা দেখছেন আপনার মা এসব কি বলতেছে? আচ্ছা আম্মা, দোষ যদি করে থাকে তাহলে আমার ছোট বউ করছে। আমার ছোট বউয়ের দোষের শাস্তি আমার দিতেছে কোন আইনে কন্ত দেখি? বাবা, দোষ গুণের হিসাব করে লাভ নাই।
সামিয়া থাকলে যখন এই সংসারে অশান্তি হয় তখন কালকে সকালে আমি সামিয়ারে নিয়ে চলে যাম বাবা। আম্মা, আমার যে কিসের সুখ কিসের দুঃখ এইটা যদি আপনি জানতে পারতেন তাহলে এই কথাটা এমন ভাবে বলতে পারতেন না। আম্মা, আমি তো একটা রক্ত মাংস করা মানুষ না। দেখো বাবা, আবেগ দিয়া জীবন চলে না। ওর বউ, তোমারও কি একই মত? আমার আর কি মতামত আছে? আমার মতামতের তো কোনো গুরুত্ব তোমার কাছে নাই। আমার ভাল লাগে না দেখে তো তুমি আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আইছো। কখনো ভাবছো যে একটা মেয়ে সবকিছুর ভাগ দিতে পারলো সতীনের ভাগ কখনো দিতে পারে না? সতীনের লগে সংসার করার থেকে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া অনেক ভালো। এই জগৎ সংসারে একটা মানুষ যতই চেষ্টা করুক, যতই ভালো ভালো কাম করুক, একটা সামান্য ভুল সব ভালো কাজটা ধুয়ে মুছে সাফ করে ফেলায় দেয়। আসলে সবই আমার নসিব, আমার কপাল। দেখো, আমি যা সিদ্ধান্ত নিছি তোমার ভালোর জন্যই নিছি। তুমি অনেক ভালো থাকতে পারবা, আমি সারা জীবন সেই দোয়াই করি। সামিহা, আমি তো তোমাকে সবাই নিয়ে সুখে থাকতে চাই। শোনো, দুই নৌকে পা দিয়ে কেউ কি তীরে ফিরতে পারে? পারে না, ডুইবা মরে। আমি দোয়া করি তুমি সারা জীবন ভালো থাকো। বাবারে, আমার মেয়ে যদি কোনো দোষ করে থাকে আমি সামিয়ার পক্ষ থেকে কইতেছি বাবা, তুমি ওরে মাফ করে দিও। সিসি আম্মা, এসব কথা বললে আপনি আমার আর ছোট করেন না, আমার পাপের ভাগিদার করেন না। আমি কি করবো আম্মা? আমি নিজে পাপ করছি, পাপের শাস্তি তো আমার ভোগ করা লাগবে। থাক, জামাই বাবা জীব ফান্দে পেরে গেছে, কি করবো বেচারি। হয়েছে, আর কানতে হইব না। চল, এই মায়া কান্দন কাই দিলাম নাই, ব্যাগ ল। মা, এই সংসারটা আমার নিজ হাতে করা মা। আমি কোনোদিন ভাবতে পারি নাই এই সংসার ছেড়ে আমি কোথাও চলে যাবো। সবই আমার ভাগ্য মা, সবই আমার কপাল। ভাগ্যের লিখন কে খন্ডাইতে পারে না? তোর কপালে যা ছিল তাই হয়েছে। থাক, কাঁদিস না। তুমি ঠিকই কইছো মা, সব আমরা চলে যাচ্ছি। চল মা, কাঁদিস না। বাবু, আপনি কই যাইতেছেন? এই বাড়ি ঘর রেখা আপনি কই যাইবেন? আপনি কোথাও যাইবেন না, আর যদি যাইতে হয় তাহলে আমি যাবো। আমারও তোমার সাথে নিয়ে চলো। ধুর পাগলি, তুই কই যাবি? এইটা তো তোরই বাড়ি। আম্মা, আমি তো আপনার মেয়ের মতোই, রাগের মাথায় না হয় আপনার আমি অনেক কথা বলে ফেলাইছি। আমি যখন এই যে ছোট ছিলাম না, তখন আমার মা আমার দুনিয়াতে রাইখা আল্লাহর কাছে চলে গেছে। মায়ের আদর কি জিনিস আমি জানি না, বাবার কাছে মানুষ হয়েছি। আমি কি আপনার কাছে একটু মায়ের ভালোবাসার অধিকার চাইতে পারি না? না, পারিস না। যেই বাড়িতে আমার বড় বউ থাকার অধিকার পাইবো না, সেই বাড়িতে তুই থাকতে পারবি না। আমার বড় বউ এই দিকটা তার বাপের বাড়িতে চলে যাব, আমি সাথে সাথে তার তালাক দেবো, লাথি দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেবো। জোসেম, মাথা গরম করিস না বাপ। মাথা গরম কইরা পৃথিবীতে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই, পারবেও না। চাচা, চাচা, আপনি তো জানেন না, এই বাড়িতে সব অশান্তি, সব নষ্টের করা এই ছোট বউ। যেদিন থেকে ও এই বাড়িতে আসছে সেদিন থেকে সংসারটা হয়ে গেছে জাহান্নাম। আমি ইচ্ছা করে তোর বিয়ে করতে গেছিলাম। আমি তো গেছিলাম আমার বন্ধুর সাথে তগ বিয়া খাইতে। বিয়ার সব কিছু ঠিকঠাক, মানুষজন আইসা পড়ছে। হঠাৎ বন্ধুর বাপ কইলো যৌতুক ছাড়াই বিয়ে হইব না, বিয়েটা ভাঙ্গা যেতেছে। এতগুলা মানুষের মধ্যে তোর বাপ অপমানিত হইতেছে।
শেষে আমি বাধ্য হইলাম প্রতিবাদ করতে যে যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুইটাই হারাম, দুইটাই অপরাধ। আপনারা যৌতুক নিতে পারবেন না। আমার বন্ধুর বাপ বিশ্বাসের মতো হাসতে হাসতে কইল, তোমার এত দরদ উতলায় পড়ছে, তাহলে বিয়াটা তুমিই করো। অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। লজ্জায়, অপমানে, ঘৃণায় তোর বাপ দড়ি নিয়ে দৌড়াইলো, গলায় দড়িতে আত্মহত্যা করবো। একটা মানুষ তার কন্যার অপমান সইতে না পারে গলায় দড়ি দিয়ে মরবো, এটা আমি সহ্য করতে পারি নাই। আমি আগা পথা করে কিছু না ভাইবা আমি শেষে তোরে বিয়ে করলাম তোর বাপ মানুষের সামনেও মাথা উঁচু করে তাড়াইতে পারে। আর সে তুই কি করতে চাইগুলা? কিন্তু এইসব ঘটনা তুমি আমার আগে কও নাই কেন? কেমনে কমবো আগে? আমার কি কোনো কথা তোমরা কইতে দিছো? আমি একটা কথা কইলে তোমরা 10টা কথা আমার মুখের উপর শোনাই দিছো। আমার কোনো কিছু শোনার চেষ্টা করছো তোমরা? আমি যে তোমাকে স্বামী, এই কথাটা তোমরা দুজনই ভুলে গেছো। আমি তো বাড়াবাড়ি বেশি করে ফেলাইছি। আমি আমার কৃতকর্মের জন্য মাফ চাইতেছি। সেদিন যদি আপনি না থাকতেন, হয়তো আমার বাবার সাথে আমার গলায় দড়ি দিয়ে মরতে হইতো। আপনি আমার বিয়ে করে ঘরে নিয়ে আসলেন, কিন্তু আমি যখন আপনার ঘরে আসলাম, আইসা দেখি আমার একটা সতীন আছে। এটা আমি কেমনে মাইনা নেই কোন? একটা মাইয়া এটা মাইনা নিতে পারে না। এই জন্য রাগিয়ে ক্ষোভে জিদের মাথায় আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি। যদি পারেন আমারে আপনারা সবাই সবাই মাফ করে দিয়েন। বড় বউ আমার বড় বোনের মতো, আর এই বাড়িতে থাকার যদি কারো অধিকার থাকে তাইলে এই বড় বউয়ের আছে, আমার না। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাবো। বড় বোন ডাকছিস, আবার এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইস, এটা কোন ধরনের কথা? আপা, আমি তোমার এই সোনার সংসারে ভাগ বসেছি আপা। এই সংসারে আমার থাকার কোনো অধিকার নাই। চুপ কর, যাও না যাবি কি লিগা? চুপ করে থাক, অনেক করছো। এখানে দুই বোন মিলে একসাথে থাকবি। সামিয়া যেরকম আমার মেয়ে, আজ থেকে তুইও আমার মেয়ে। দুই বোন একসাথে মিলামিশা থাকবি। বাবা 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 আপা, আপনি আসছিলেন কেন? আপনি আসছিলেন আপনার একটা মেয়েরে নিয়ে যাইতে, আর এইখানে আইসা এখন আপনার দুইটা মেয়ে হয়ে গেল, তাই না? কিন্তু হয়েছে কি ভাতিজা, আমি আসলে যেই খবরটা এখানে দিতে আসছিলাম সেটা তো দিতে পারলাম না, কারণ তোমাদের এই নানান রকম কেসাল পেসালের জন্য সেটা বলতে তো আমি ভুলে গেছি। কি কথা বলেন এখন? আমি তো দাদা হইতে যাইতেছি। বাবু হয়ে গেলেন নাকি? আপনার তো কোনো পোলামার বিয়ে দেন নাই, তাহলে দাদা কেমন হবে? আমার পোলা মায়ের বিয়া না দিলে আমি দাদা হইতে পারি না? তার মানে তুই আমার কেউ না? তুই আমার পোলা লাগিস না? তুই যে বড় বউরে নিয়ে সেদিন ডাক্তারের কাছে গেছিলি ডাক্তার দেখাইতে, ডাক্তার যে টেস্ট দিছিল, টেস্ট গুলি কি তুই আনছিস? আনতে গেছিলি? আমি তো আনতে গেলাম। আমারে তো ডাক্তার কইলো যে বড় বউ মা হইতে যাইতেছে। হ্যাঁ, তার মানে আমি বাবা হইতে যাইতেছি। বাবা, বড় আপা, আপনি পায়ের উপর পা তুলে আজকে থেকে আমাকে হুকুম করবেন, আর আমি ছোট বোন হইয়া সেই হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। আজকে থেকে এই সংসার আমাদের দুইজনের। ঠিক আছে, আমাদের সংসার। আলহামদুলিল্লাহ, একজন নতুন মেহমানের আগমনে আমার দুই বউ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমি দুই বউয়ের যন্ত্রণা থেকে মুক্ত।